friends, welcome back to my YouTube channel English Tutorial with NG Sir. আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম নাউনের বিস্তারিত ক্লাসিফিকেশন নিয়ে আমি আবার আসবো। আজকে আবার আমরা নাউনের detailed classification and their examples everything নিয়ে আমি ডিসকাশন শুরু করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম নাউনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এই যে প্রধান দুটি ভাগ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এই প্রধান দুটি ভাগ থেকে আমরা আবার নাউনের বাকি ভাগগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাব। দেখা যাক কিভাবে ক্লাসিফিকেশনটা করা যায়। আমরা কাউন্টেবল নাউন যেটা পেয়েছি সেই নাউনকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এক নাম্বার প্রপার নাউন, দু নাম্বার কমন নাউন, তিন নাম্বার কালেক্টিভ নাউন। এই যে তিনটে ভাগ আমরা পেলাম, যেগুলো কাউন্টেবল নাউনের তিনটে ভাগ, এই তিনটে ভাগ সম্পর্কে আমরা আগে বিস্তারিত তথ্য জেনে নিই, তারপর আমরা আনকাউন্টেবল নাউনে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই যে প্রপার নাউন প্রথম ভাগটা আমরা পেয়েছি কাউন্টেবল থেকে, এই প্রপার নাউনটা কি, কাকে বলে এবং তার উদাহরণ কি হতে পারে? প্রপার নাউন is that kind of noun that indicates the name of a particular thing. That thing may be, I have already told you, some person, something, some place, or some time. Particular name কোনো একটা ব্যক্তি, বস্তু, স্থান, কাল, এগুলোর যে কোনো একটার যদি নির্দিষ্ট নাম বোঝায় কোনো একটা নাউন দিয়ে, তাহলে সেই নাউনটাকে আমরা বলবো প্রপার নাউন। প্রপার নাউন ফর এক্সাম্পল আমরা যদি বলে থাকি সুমন, এই নামটা দিয়ে আমরা সুমন নামে যে ছেলেটিকে চিনি, নিশ্চয়ই অরূপ নামে সেই ছেলেটিকে সুমন নাম দিয়ে বোঝানো যায় না। তাহলে সুমন নামটা হচ্ছে নির্দিষ্ট একটা ছেলের নাম, ঠিক একইভাবে অরূপ নামটা দিয়ে নির্দিষ্ট আরেকটা ছেলেকে বোঝানো হচ্ছে। যেমন আমরা জায়গার ক্ষেত্রে বলতে পারি কলকাতা। কলকাতা বললে আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি কলকাতা দিয়ে অন্য কোনো শহরকে বোঝানো যায় না। যেমন দিল্লি, এই নামটা দিয়ে আমরা কলকাতাকে বোঝাতে পারি না, আবার কলকাতা দিয়ে দিল্লিকে বোঝানো যায় না।
তাহলে এখান থেকে আমাদের পরিষ্কার যে প্রপার নাউন হচ্ছে সেই সমস্ত নাউনগুলি যে নাউনগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল এগুলোকে উল্লেখ করে। আশা করি প্রপার নাউন সম্পর্কে একটু ধারণা তৈরি হয়েছে। এরপর আমাদের দ্বিতীয় ভাগ কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রে আমরা কি দেখব, এটা এমন একটা নাউন যে নাউনটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কালের পরিবর্তে সাধারণভাবে একটা জাতিকে বোঝায়। এই নাউনটা সাধারণত এক একটা প্রজাতিকে বোঝানোর জন্য এক একটা শব্দ ইউজ করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি ম্যান শব্দটা আমরা ব্যবহার করি তাহলে ম্যান দিয়ে আমরা সমস্ত মানুষকে বোঝাতে পারি। ম্যান দিয়ে নিশ্চয়ই কোনো একটা মানুষকে বোঝানো যায় না। তাহলে ম্যান এমন একটা নাউন যে নাউন দিয়ে আমরা মানুষ, জাতি বা গোষ্ঠীটাকে বোঝাতে পারছি। তাই এই ধরনের নাউনগুলোকে আমরা কমন নাউন বলব। যেমন যদি বলা হয় টাইগার, টাইগার বলতে বাঘ শ্রেণীর অন্তর্ভুক্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকেই টাইগার দিয়ে বোঝানো হয়। ঠিক একইভাবে আমরা অন্য জিনিসের ক্ষেত্রে যদি আমরা বলি ফ্রুট, এই ফ্রুট শব্দটা দিয়ে যত ধরনের ফল আছে সমস্ত ফলকে আমরা বোঝাতে পারি। সুতরাং এগুলো হচ্ছে সবকটি ওয়ার্ড এক একটা কমন নাউনের উদাহরণ। এরপর আসছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কোন ধরনের নাউনকে বোঝায়? কালেকটিভ নাউন হলো সেই ধরনের নাউন যে নাউন দিয়ে আমরা কোনো একটা জিনিসকে না বুঝিয়ে একটা গ্রুপ বা দলকে বুঝিয়ে থাকি। তাহলে এখানে কালেকটিভ নাউনের সদস্য সংখ্যা সব সময় একের বেশি। একাধিক ব্যক্তি, বস্তু যখন একত্রিতভাবে থাকে তখন তাদেরকে বলা হয় কালেকটিভ নাউন। আমরা জানি, যেটা আমি প্রথমে লিখলাম গ্রুপ, এই গ্রুপ শব্দটার মানে হচ্ছে দল। এই দল শব্দটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এখানে একজন ব্যক্তি নিয়ে কোনো দল তৈরি হয় না। সুতরাং এখানে সদস্য সংখ্যা অনেক বেশি আছে। এবং একইভাবে আমরা যদি লিখে থাকি টিম, একই ঘটনা। টিম শব্দটা দিয়ে কোনো একজন খেলোয়াড়কে বোঝানো হয় না। ঠিক একইভাবে আর্মি, এই শব্দটা দিয়ে কোনো একটা সৈন্যকে বোঝানো হয় না। এখানে অনেক সৈন্য একসঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং সমষ্টিগতভাবে তাদেরকে আর্মি বলা হয়। তাহলে এই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এরপর আমরা যে নাউনের প্রধান ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা পড়ে আছে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন।
এই আনকাউন্টেবল নাউনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাটেরিয়াল নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ম্যাটেরিয়াল নাউনটা কোন ধরনের নাউন? হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন always indicates the name of some substance or material. এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো আমি উপরে লিখেছি, এগুলো সব আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। ম্যাটেরিয়ালকে আমরা কোনোভাবেই 1 2 3 4 করে কাউন্টিং করতে পারি না। ফর এক্সাম্পল, আমরা যদি বলে থাকি গোল্ড, এই গোল্ডকে আমরা কাউন্টিং করতে পারবো না। একটা সোনা, দুটো সোনা, তিনটে সোনা এরকম বলা যায় না। তাহলে গোল্ড নিঃসন্দেহে একটা আনকাউন্টেবল নাউন, এবং যেহেতু এটা একটা ম্যাটেরিয়াল, তাই এই নাউনটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। ঠিক একইভাবে অন্যান্য যে সমস্ত ম্যাটেরিয়াল আছে, সমস্ত ম্যাটেরিয়ালকেই আমরা এই নাউনে অন্তর্ভুক্ত করব। আয়রন ম্যাটেরিয়াল নাউন, এটাও কাউন্টিং করা যায় না। আবার অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আমি আগে 3 বলেছিলাম, সুগার আনকাউন্টেবল, কিন্তু সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, একটা পদার্থ বা একটা বস্তু বোঝাচ্ছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমাদের আইডিয়া আশা করছি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন। What is abstract noun? This is a typical type of noun. এই নাউনটা একটু নিচের সেকশনের ছাত্রছাত্রীদের পক্ষে বুঝে ওঠাটা কষ্টকর, কিন্তু যারা একটু হায়ার ক্লাসে এসেছে, ক্লাস 8 বা তারও পরবর্তী ক্লাসের দিকে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে এটা বোঝাটা খুব একটা কঠিন বিষয় নয়। যাই হোক, বিষয়টা আমাদের একটু অবশ্যই জেনে রাখতে হবে, কারণ ভাগের মধ্যে আছে এবং এগুলো ইউজ প্রচুর আছে, শিখতে হবে, জানতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন ধরনের নাউন, আমরা আগে যে 4টে ভাগ টোটাল মোডের উপর, এই মোডের উপর যে 4টে ভাগ আমরা পেয়েছি, প্রপার, কমন, কারেক্টিভ এন্ড ম্যাটেরিয়াল, এই 4টে ভাগে প্রত্যেকটি নাউনই কিন্তু আমাদের ভিজিবল মানে দৃশ্যমান। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন এক ধরনের নাউন যেটা ইনভিজিবল, মানে হলো অদৃশ্যমান, এটা আমরা দেখতে পাই না। তাহলে কি হয় এটা? না, এটা আমাদেরকে ফিল করতে হয়। ফিল করা মানে হচ্ছে অনুভব করা। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই ধরনের নাউন যে নাউনগুলো আমরা চোখে দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। তাহলে এটা হচ্ছে অনুভব করার একটা নাউন। উদাহরণ হিসাবে আমরা প্রচুর অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহার আমরা পাই, এবং সেগুলো আছে, সেগুলো না থাকলে আমাদের অনেক অসুবিধাও হতো। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, আমরা প্রচুর শব্দ ব্যবহার করি অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ। নিশ্চয়ই এতক্ষণে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে রাগ শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এটা কেউ দেখতে পায় না। সুতরাং এটাকে আমরা কি নাউন বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম ধরনের প্রচুর নাউন আছে।
আমরা মুখে বলে থাকি লাভ, স্নেহ, ভালোবাসা, প্রেম, কিন্তু এগুলো এই জিনিসটা তো দেখা যায় না, এটা তো পুরোপুরি ফিল করতে হয়, তাহলে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একইভাবে বিউটি আমরা যখন তখন ব্যবহার করে দিলাম, ফুলটার বিউটি আছে, কিন্তু বিউটি জিনিসটা কি এটাকে আমরা কিন্তু হাতে তুলে দেখাতে পারি না, এটাকে আমাদেরকে মনে মনে কি করতে হয়, ফিল করতে হয়। যেমন আমরা গোল্ড যদি বলি, তাহলে গোল্ড জিনিসটাকে আমরা হাতে তুলে দেখিয়ে দিতে পারবো যে এইটাকে গোল্ড বলা হয়, কিন্তু যদি বলা হয় বিউটি কোনটা, আমরা কিন্তু সেখানে আর জিনিসটা খুঁজে পাই না, কিন্তু মনে মনে আমরা ফিল করতে পারি যে হ্যাঁ এটাকে বিউটি বলে। তাহলে বিউটি জিনিসটা ফিল করার একটা জিনিস, যার জন্য এটা কিন্তু নাম। বিউটি সৌন্দর্য একটা নাম, একটা ফিলিংস এর নাম, একটা আবেগের নাম। অ্যাঙ্গার একটা ফিলিংস, এটা একটা আবেগের নাম। তাহলে মোটের উপর আমরা বলতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউন মেনলি আমাদের ফিলিংস এর নাম ইন্ডিকেট করে। যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই না কিন্তু আমরা ফিল করতে পারি, সেই সমস্ত জিনিসের নামগুলো যে নাউন আমাদের সামনে নিয়ে আসে সেই নাউনটা নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর বাংলা নামটাই হচ্ছে বিমূর্ত বিশেষ্য, মানে যে বিশেষ্য পদের কোনো মূর্তি নেই, যেটা আমাদের সামনে চোখের সামনে কোন রকম ভাবে মূর্তি নিয়ে উপস্থিত হয় না, যার অস্তিত্ব বাস্তবে নেই কিন্তু আমরা মেন্টালি সেটাকে ফিল করতে পারি, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আশা করছি এতক্ষণ পর্যন্ত নাউনের যে ক্লাসিফিকেশনটা দেখলাম, এই ক্লাসিফিকেশনটা সম্পর্কে আমাদের আর কোনো ডাউট থাকার কথা নয়। যদি ডাউট থাকে তাহলে সকলকে রিকোয়েস্ট, কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করলে আমি ব্যাপারটা বুঝতে পারবো। সম্ভব হলে বা সেরকম ধরনের কোনো ডাউট থাকলে আমি আবার একটা ভিডিও তৈরি করে সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর সমস্ত ফ্রেন্ডস যারা ভিডিওটা ওয়াচ করছো বা করবে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা কিভাবে বুঝতে পারছো তার ফিডব্যাকটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, তাহলে আমি আরো বেটার ভিডিও তৈরি করতে পারবো। কারণ ছাত্রছাত্রীদের বা সমস্ত ভিউয়ার্স যারা ভিডিওটা দেখবেন, তাদের প্রত্যেকের ফিডব্যাকের উপর আমার ভিডিও করার এনার্জিটা ডিপেন্ড করছে। যদি ভালো ফিডব্যাক পাই তাহলে অবশ্যই আমার এন্থ্রু বাড়বে এবং সেক্ষেত্রে আমি আরো বেটার ভিডিও আপলোড করতে সক্ষম হব। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আমি নেক্সট সামনে পরীক্ষা রয়েছে, বিভিন্ন ক্লাসের থার্ড সামেটিভ পরীক্ষা রয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমি কোনো একটা ক্লাসের রাইটিং সেকশনের উপর ভিডিও নিয়ে আসছি। আর আপনারা সবাই ওয়াচ করতে থাকুন, সঙ্গে থাকুন ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজিসের। ধন্যবাদ।